सरफरोशी की तमन्ना, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए का दिल में है। जुल्म जब जब जुल्म करेगा सत्ता की हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा इन क्लब की नारों से। दादू, ও দাদু, ও ব্যারিস্টার সাহেব, দরজা খোলা আছে, ভিতরে চলে আয়। আর হ্যাঁ, গিলটা তুলে দিয়েছিস। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। বস বাবা, বস বস। মা আয়সা, ও কাপ চা নিয়ে আয় তো মা। আর হ্যাঁ, একটু দুধের মালাই দিয়ে বানাস চাটা। আর আমার জন্য একটু আদা চা। এসব আর কি দরকার ছিল দাদু? আমি এক্ষুনি নিয়ে আসছি। এই তো যাক, চাও এসে গেছে, চাও এসে গেছে। চা খেতে খেতে তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তাহলে ওয়াকফ বিল সম্পর্কে যদি তোদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবি। চাগুলো চাগুলো নিয়ে নে, খেতে খেতে শুরু করা যাক। প্রথমেই তোদেরকে বলে রাখি, গত 8ই আগস্ট 2024 লোকসভাতে একটি বিল পেশ হয়েছে, যেটি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 বা ওয়াকফ সংশোধনী বিল 2024 এই নামে। তবে হ্যাঁ, বিলটি এখনো পাস হয়নি। আপাতত জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে, ওখান থেকে রিপোর্ট আসবে এবং লোকসভা ও রাজ্যসভাতে চর্চা হবে। তো এই যে অ্যান্টি মুসলিম বিল, এই অ্যান্টি মুসলিম বিলটাকে পাস হতে দিলে চলবে না। একদম। মানুষকে এই বিলের ব্যাপারে বোঝাতে হবে। বিরোধিতা করতে হবে, কোনোভাবেই যাতে এই বিল পাস না হতে পারে। ঠিক। আগে বলেন এই ওয়াকফ বিলটাই বা কি, বিষয়টা আসলে কি? ওয়াকফ হলো একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো বন্দিত্ব বা নিষিদ্ধকরণ বা কোনো কিছুকে থামানো বা স্থির রাখা। কোনো ব্যক্তি যদি তার নিজস্ব মালিকানা সত্ত্ব জমি আল্লাহর রাস্তায় ভালো কাজের উদ্দেশ্যে দান করতে চায়, তখন তা হয় ওয়াকফ সম্পত্তি। এছাড়া দান করে দেওয়ার পর ওই ব্যক্তির ওই সম্পত্তির ওপরে আর কোনো অধিকার থাকে না। শুধু তার নয়, কোনো অধিকার থাকবে না। ভবিষ্যতে ওই জমি থেকে সে কোনো মুনাফাও পাবে না এবং ভবিষ্যতে ওই জমি দ্বিতীয়বার আর কোথাও দানও করতে পারবে না। আচ্ছা দাদু, এই ওয়াকফ সম্পত্তি কবে থেকে চালু হলো বা এর কবে থেকে সূচনা হলো? বলছি, এই ওয়াকফ বিষয়টি শুরু হয়েছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে আমরা দুটি ঘটনার উল্লেখ সাধারণত পাই। এখন তোদের হাতে যদি সময় থাকে তাহলে আমি গল্পের আকারে বলতে পারি। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু, আপনি বলেন, আমরা হাতে সময় নিয়ে এসেছি। খুব ভালো, খুব ভালো। প্রথম ঘটনাটি হলো খলিফা
পরামর্শ নিতে আসেন যে এই জমিটা নিয়ে তিনি কি করবেন। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দেন যে এই জমি তুমি আল্লাহর রাস্তায় ভালো কাজের উদ্দেশ্যে দান করতে পারো, যার দ্বারা অসহায় গরিব মানুষেরা উপকৃত হবে। তো এই ঘটনা থেকে আমরা ওয়াকাফ বিষয়ে ধারণাটি পাই। বুঝলাম। তো দ্বিতীয় ঘটনাটি কি আছে? হ্যাঁ বলছি রে। দ্বিতীয় ঘটনাটি হলো আল্লাহ নবীর সময় মদিনায় মুসাইরিব নামে এক ইহুদি ব্যক্তি ছিলেন। তার মদিনাতে 7টি খেজুর বাগান ছিল। তিনি তার উইলে উল্লেখ করে যান যে তার মৃত্যুর পর এই 7টি খেজুর বাগান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। তো উইল অনুযায়ী সেই ব্যক্তির যখন মৃত্যু হয় তখন ওই 7টি খেজুর বাগানের মালিক হন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমি থেকে আসা অর্থ, এই অর্থ নিয়ে একটি চ্যারিটি ওয়াকাফ গঠন করেন, যার দ্বারা মদিনার অসহায় দরিদ্র মানুষ উপকৃত হয়। এই কনসেপ্টটাকেই গোটা বিশ্বের মুসলমান ফলো করে আসতে শুরু করে। আচ্ছা দাদু, মানুষ এই জমি কেন দান করবেন? খুবই সহজ বিষয়। প্রতিটা মানুষই চায় পরকালে শান্তি পেতে, মুক্তি পেতে বা জান্নাত পেতে, তাই নয় কি? জি। পরকালে জান্নাত পেতে হলে বা শান্তি বা মুক্তি পেতে হলে আল্লাহর রাস্তায় এই জমি তো তাকে দান করতেই হবে, তাই না? তাহলে দাদু, তাহলে ওয়াকাফ সম্পত্তির প্রকৃত শর্তগুলি কি আছে বলবে? হ্যাঁ বলছি রে। ওয়াকাফ সম্পত্তির প্রকৃত শর্ত হলো ওয়াকাফ তহবিলে থাকা যে অর্থ, এই অর্থ ইসলাম ধর্মাবলম্বী মানুষের, যেমন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, হাসপাতাল নির্মাণ বা এতিমখানা বা কবরস্থান নির্মাণ, এই সমস্ত কাজে ব্যবহার করা যাবে। এছাড়াও পিছিয়ে পড়া মুসলমানদের শিক্ষার উন্নতির জন্যে এই অর্থ ব্যবহার করা যায়। সত্যি উদ্দেশ্যগুলো আমার মন ছুঁয়ে গেছে। এভাবে একটা ব্যবস্থা কায়েম করতে পারলে কোনো মানুষের আর পিছিয়ে থাকবে না। এতে দেশের সার্বিক বিকাশ তথা অগ্রগতি ঘটবে। ঠিক বলেন নিশানাস। আচ্ছা দাদু, ভারতবর্ষে এই ওয়াকাফ সম্পত্তির বিষয়টি কবে এলো? হ্যাঁ, তোদেরকে তো বলাই হয়নি। আমি তো গোটা বিশ্বে কিভাবে এসেছে সেটা তোদেরকে বলেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। ভারতবর্ষে এই ওয়াকাফ বিষয়টির সূচনা ঘটে সুলতানি আমল থেকে। দিল্লির সুলতান ঠিক 1173 সালের দিকে দিল্লির সুলতান মইজুদ্দিন শামঘোর মুলতানি জামে মসজিদের জন্য 2টি গ্রাম দান করেছিলেন। সেই সময় থেকে ভারতবর্ষে ওয়াকাফ ধারণাটি আসে। এরপর স্বাধীন ভারতবর্ষে 1954 সালে সংসদে ওয়াকাফ আইন পাস হয়। এরপর ওয়াকাফ বোর্ড গঠন হয়। আর 1955 সালে এই ওয়াকাফ বোর্ডটা গঠন হয় 1955 সালে। আর যখন থেকে ওয়াকাফ বোর্ড গঠন হয় তখন থেকে সমস্ত ওয়াকাফ সম্পত্তি এই ওয়াকাফ বোর্ডের আন্ডারে চলে আসে। সত্যি দাদু, আমরা আপনার কাছে এসে খুবই উপকৃত হলাম। মনে হচ্ছে আমরাও পারবো অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামতে। হ্যাঁ, তোরা তরুণ, তোরাই তো দেশের শক্তি। তবে হ্যাঁ, আমি যদি না থাকি তাহলে
আমার এই কথাগুলো তোরা মানুষের কাছে পৌঁছে দিবি। জি দাদু। তোদেরকে আরো জানিয়ে রাখি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ওয়াকফ সম্পত্তি আরো বেড়েছে। তার একটা মুখ্য কারণ হলো, যখন ভারত পাকিস্তান বিভাজন হয় তখন ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা ভারতবর্ষ থেকে এই দেশ ছেড়ে পাকিস্তানে চলে যায়, তাদের ফেলে রাখা বিষয় সম্পত্তি সমস্তটাই ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে আসে। আর হ্যাঁ, ওদেরকে আরো বলে রাখি, এই ওয়াকফ বোর্ডের ওয়াকফ সম্পত্তির শর্ত হলো, এই সম্পত্তির উপরে সরকার এবং আদালত কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না। বুঝলাম দাদু। তবে ওয়াকফ নিয়ে সরকার একটা নতুন বিল পেশ করেছে, নিশ্চয়ই এই বিলে কোনো নেতিবাচক দিক আছে। একদম ঠিক ধরেছিস। সরকার নতুন যে এই সংশোধনী বিল পেশ করেছে, এর মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোদেরকে পয়েন্টের আকারে বলার চেষ্টা করছি, বুঝলি? মন দিয়ে শোন। ওয়াকফ বোর্ডে এখন নন মুসলিমরা যুক্ত হতে পারবে, এটা কিন্তু আগে ছিল না। এছাড়াও বহরা এবং আগাখানি সম্প্রদায়ের দুজন মহিলা প্রতিনিধিকে রাখতে হবে এই ওয়াকফ বোর্ডে। হ্যাঁ, এছাড়াও সিএজে নামক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি আছে না, জানিস তো? জি জি। সিএজে নামে যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি আছে, এই কমিটি ওয়াকফ বোর্ডের হিসাব রাখতে পারবে। হ্যাঁ, এছাড়াও প্রতিটা জেলা ভিত্তিক সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে ওয়াকফ বোর্ডের নথিভুক্ত করতে হবে। ওয়াকফ বোর্ড যদি কোনো সম্পত্তি দাবি করে, সরকার তার তদন্ত করতে পারবে। এমনকি আগে থেকে যেখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এগুলো নির্মিত হয়ে আছে, সরকার চাইলে সেগুলোরই আবার তদন্ত শুরু করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোদেরকে বলি, ভালো করে মন দিয়ে শুনবি। এখন থেকে যদি কোনো নন মুসলিম ওয়াকফ বোর্ডে সম্পত্তি দান করতে চায়, তাহলে কমপক্ষে তাকে 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। কমপক্ষে 5 বছর ইসলাম ধর্ম তাকে পালন করতে হবে, তারপর সে এই ওয়াকফ বোর্ডে সম্পত্তি দান করতে পারবে। আগে কিন্তু এমন কোনো নিয়ম ছিল না। নতুন এই বিলে এই সমস্ত পরিবর্তন আনা হয়েছে। সর্বনাশ! এটা দেখছি স্বাধীন সত্তা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছিস তুই। তোদেরকে বলি, গোটা ভারত জুড়ে প্রায় 9,40,000 একর জমি আছে ওয়াকফ বোর্ডের আন্ডারে। ভাবতে পারছিস তোরা? ভাবতে পারছিস? প্রায় 9,40,000 একর জমি আছে এই ওয়াকফ বোর্ডের আন্ডারে। সরকার নিজেই যে কত লক্ষ একর জমি ভোগ দখল করে খাচ্ছে, এর কোনো হিসাব নেই। এখন আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তির উপর তাদের নজর পড়েছে। তারা এই সম্পত্তি আত্মসাৎ করে কোন বেসরকারি কোম্পানির হাতে তুলে দিয়ে মুনাফা লুটতে চাইছে। এটা কোনোভাবে হতে দেওয়া চলে না, কোনোভাবে হতে দেওয়া চলে না। এটা বুঝেছি দাদু। আমাদের পূর্বপুরুষেরা, বাপদাদারা যে জমি সমাজ উন্নয়নমূলক কাজের জন্য দান করে গেছে, আর এই শকুনের দলরা জবরদখল করতে চাইছে। হ্যাঁ, আমাদের জান থাকা অবধি এ অন্যায় কিছুতে মেনে নেব না। এই অ্যান্টি মুসলিম বিল আমি প্রত্যাখ্যান করছি। আমিও প্রত্যাখ্যান করছি। ওয়াকফ সংশোধনী বিল মানছি না, মানবো না। মানছি না, মানবো না।
ওয়াকার সংশোধনী বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওয়াকার সংশোধনী বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। যাই হোক বাবারা, ওরে বাবা, তোদের সঙ্গে আলোচনা করতে করতে তো প্রায় 12টা বেজে গেল রে। হ্যাঁ দাদু। তাই 12টা বেজে গেছে। এই কে কে ওখানে, কে? আনাস, দেখ তো বাবা, কে? দেখ তো ওখানে কে, দেখ। কে আনাস? দাদু, কাউকেও দেখতে পেলাম না, শুধু পায়ের শব্দটাই শোনা গেল। আর বুকে এত আওয়াজ হচ্ছিল, বিকট শব্দ শোনা যাচ্ছিল, কি বলবো। কে হতে পারে বলতো বাবা? সেটাই দাদু। শোন না, রাত অনেক হয়েছে, এখন তোর আয়, বুঝলি বাবা? হ্যাঁ দাদু। আর হ্যাঁ, দিনকাল ভালো নয়, একটু সাবধানে যাস, সাবধানে যাস বাবা, ঠিক আছে সাবধানে যাস। আয় বাবা, আয়, আয়, দাদু, আপনিও সাবধানে আয়। থাকবেন। আয়। দাদু সাবধানে থাকবেন। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ। আল্লাহ আল্লাহ। কে হতে পারে বলো তো বাবা? ছিল বলতে আনাস, সেটাও তো আমি জানি না, শুধু পায়ের শব্দটাই শুনতে পেলাম। কিছুই দেখতে পাসনি? না, এ তো চিন্তার ব্যাপার, ছেলেগুলোকে এত রাতে পাঠিয়ে দিলাম, এখন এখন যদি কিছু একটা হয়, টেনশন, এই টেনশন আর নেওয়া যায় না।